ওয়েলকাম। এখানে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা। এখানে অলৌকিক ঘটনা এবং ভৌতিক অভিজ্ঞতাগুলোকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে তুলে ধরা হয় এবং ঘটনাগুলো অনুভব করতে হেডফোন ইউজ করবেন। আজকে 7 নম্বর এপিসোডে আমরা এমন দুটো ঘটনা নিয়ে এসেছি যেটা স্বাভাবিকভাবেই রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এবং এই দুটো ঘটনার যুক্তি, তর্ক, বৈজ্ঞানিক দিক থেকে আজ নাও পেতে পারেন। প্রথম ঘটনাটি পাঠিয়েছে পিয়ালি দেবনাথ রিষড়া থেকে। এটি হলো একটি গ্রাম বাংলার ঘটনা। কিভাবে একজন জোয়ান ছেলেকে নববধূ রূপে মোহিত করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সেই নিয়েই ঘটনাটি। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে একটি পাহাড়ি এলাকায়, যেটা পাঠিয়েছেন সৈকত সেনগুপ্ত। এবং সৈকত স্যারের পরিবারের সাথে এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হয়েছিল তারা যখন মুসৌরি ঘুরতে গিয়েছিল। শেষ পর্যন্ত ভিডিওতে থাকবেন যাতে দুটো ঘটনাই সম্পূর্ণ বুঝতে পারেন। তো এইবার যাই আমাদের প্রথম ঘটনার দিকে। হ্যালো অর্ঘ্য, আশা করি তুই ভালো আছিস এবং ঘটনাগুচ্ছের সকল সদস্যরা ভালো আছে। আমার নাম পিয়ালি দেবনাথ, আমি লিখছি রিষড়া থেকে এবং এখানেই আমার শ্বশুরবাড়ি। আজ যেই ঘটনাটা বলবো সেটা ঘটেছিল শ্রীরামপুরে, আর এখানেই অবস্থিত আমার বাপের বাড়ি, অর্থাৎ ছোটোবেলায় কাটানো সুন্দর মুহূর্তগুলো। ঘটনাটা ঘটেছিল আমাদের পাড়ায় অবস্থিত একটি দাদার সাথে। সে যখন তার বোনের শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে বাড়ি ফিরছিল ঝড় বাদলের রাত্রে, তখন তার সাথে এমন একটা ঘটনা ঘটে যার আতঙ্ক সে এখনও বয়ে বেড়ায়। তো বেশি কথা না বাড়িয়ে এবার সম্পূর্ণ ঘটনায় যাচ্ছি। সময়টা ছিল তখন 2015 কি 2016 হবে। আমি তখন ওই ক্লাস 5-এ পড়ি। আমাদের বাড়ি থেকে 5-6টা বাড়ি ছেড়ে একটি দাদা থাকতো যার নাম ছিল বাপ্পাদা। সে খুব ভালো আঁকতো এবং আঁকা ছাড়াও সে কলেজে পড়তো কমার্স নিয়ে। আর বাপ্পাদার ব্যবহার ছিল খুবই ভালো, তাই আমার মা দাদাটার কাছে আঁকা শিখতে আমায় ভর্তি করিয়ে দেয়। বলে রাখি, বাপ্পাদার ফ্যামিলিতে ছিল তার বড় দাদা, ছোট বোন এবং মা। ফুল দিদি ছিল সব থেকে ছোট, অর্থাৎ বাপ্পাদার বোন। আর আমি তখন ফুল দিদির থেকেও অনেকটা ছোট ছিলাম, তাই ওরা নিজেদের পরিবারের সব থেকে ছোট মেয়ে হিসেবেই আমায় আদর ভালোবাসা দিত। আমার সাথে ফুল দিদিদের এত ভালো সম্পর্ক হয়ে ওঠে যে দিনের 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টা প্রায় তাদের বাড়িতেই কাটাতাম। তাদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া তো লেগেই থাকতো আমার। তাছাড়া ফুল দিদি যখন বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যেত, সিনেমা দেখতে যেত, সব সময় আমাকে তার সাথেই নিয়ে যেত। এক প্রকার বলা যায় আমি ছেলেবেলায় ফুল দিদির ল্যাজ ধরেই থাকতাম। দেখতে দেখতে কিছুদিন পর ফুল দিদির বিয়ে ঠিক হয়ে যায় ব্যারাকপুরে। ওই ফেরিঘাট থেকে নেমে বেশ কিছুটা হাঁটলেই ফুলদির শ্বশুরবাড়ি। বিয়ের পর জোর, অষ্টমঙ্গলা সমেত আর যেই আচার অনুষ্ঠানগুলো হয় সেগুলো আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। সময়টা ছিল তখন জ্যৈষ্ঠ মাস, তাই বাপ্পাদার মা তাকে দায়িত্ব দিল যে জামাই ষষ্ঠীর জন্য ফুল দিদিদের নিমন্ত্রণ করে আসার। বাপ্পাদা যেহেতু তখন কলেজ স্টুডেন্ট ছিল, তাই সে রবিবারে নিমন্ত্রণ করতে যাবে বলে ঠিক করে, কারণ শুধু সেই দিনই বাপ্পাদার ছুটি থাকতো। আমার এখনও মনে আছে বাপ্পাদার নিমন্ত্রণ করতে যাওয়ার আগের দিন, অর্থাৎ শনিবার, বাপ্পাদা আমায় বলেছিল যে কাল তুই আর আঁকতে আসিস না, আমার সময় হবে না, কারণ কাল আমি ফুলদি আর জামাইবাবুকে নিমন্ত্রণ করতে যাব। এই শুনেই আমি প্রচণ্ড আনন্দে লাফাতে থাকলাম। তখন বাচ্চা মন, এটাই স্বাভাবিক।
ভাবলাম যে অনেক দিন পর ফুল দিদিদের সাথে আবার দেখা হবে, কত গল্প আড্ডা মজা খুনসুটি জমে আছে। মনে মনে এই আনন্দে আমি বাড়ি ফিরে এলাম। যথারীতি পরের দিন বাপ্পাদা সকাল সকাল বেরিয়ে গেল এই ভেবে যে আলো থাকতে থাকতে অর্থাৎ সন্ধ্যের আগেই যেন সে বাড়ি ফিরে আসে। কারণ কয়েকদিন ধরেই ওই সন্ধ্যের সময়টা করে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সাথে সাথে ঝড় উঠছিল। আর তার ওপর আমাদের শ্রীরামপুরের ফেরিঘাট থেকে টিকিট কাউন্টার পর্যন্ত দূরত্বটা ছিল বেশ কিছুটা, হেঁটে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এবং ওই রাস্তাটা খুব শুনশান ছিল, বটগাছ তেঁতুল গাছে ভর্তি, আর একটি মাত্র চায়ের দোকান ছিল। কিন্তু বাপ্পাদার ভাবনা অনুযায়ী আর কোনো কাজ হলো না, এবং ব্যারাকপুর থেকে শ্রীরামপুরের শেষ ফেরিটাও তার মিস হয়ে যেত আর 1 মিনিটও দেরি করলে। তাই পড়ি কি মরি করে দৌড় লাগিয়ে শেষ ফেরিটাকে বাপ্পাদা কোনো মতে ধরে ফেলেছিল। তখন প্রায় রাত 10টা নাগাদ ফেরিটা শ্রীরামপুরে ঢুকলো, এবং তার সাথে ঝড় বৃষ্টিও প্রচণ্ড বেগে বইতে লাগলো। বাপ্পাদা ছাতা নিয়ে যায়নি, কারণ সে বুঝতেই পারেনি যে তার এত দেরি হয়ে যাবে ফিরতে ফিরতে। এখানে আর একটা কথা বলে রাখি, তখন বৃষ্টিতে ভিজলেই বাপ্পাদার ঠান্ডা লেগে যেত, তাই সে ভিজে ভিজে যাওয়ারও কোনো রিস্ক নেয়নি। এবং যথারীতি সবাই ফেরি থেকে নেমে যে যার গন্তব্যের পথে রওনা দেন। কিন্তু বাপ্পাদা তা না করে ফেরিঘাট লাগোয়া একটি মন্দিরের কাছে গিয়ে তার একটি শেডের তলায় আশ্রয় নেয়, যাতে তার মাথা শরীর বৃষ্টির জলে না ভেজে। বাপ্পাদা ভাবে যে বৃষ্টিটা একটু কমলেই সে রওনা দেবে, এবং কিছুটা দূরেই তার এক বন্ধুর বাড়িতে সে সাইকেল রেখে এসেছিল, তাই যাওয়ার সময় সেই সাইকেলটা নিয়েই বাড়ির পথে রওনা দেবে। এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। কিন্তু বৃষ্টি তার সাথে পাল্লা দিয়ে ঝড় ক্রমশ বেড়েই যাচ্ছিল, তার থামবার কোনো নামই নিচ্ছে না। কিন্তু এমন সময় বাপ্পাদা দেখল যে একজন নববধূ তাকে দেখে যা মনে হচ্ছিল, তিনি ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ফেরিঘাট হতে বাইরে বেরানোর রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখার পর বাপ্পাদা ভাবল যে একজন স্ত্রী যদি এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হেঁটে চলে যেতে পারে, তাহলে সে কেন পারবে না। তাই জন্য বাপ্পাদাও মন্দিরটির শেডের তলা দিয়ে বেরিয়ে রাস্তার দিকে হাঁটতে লাগলো, এবং যথারীতি সেই নববধূটাও বাপ্পাদার আগে আগে হেঁটে চলেছে। 1 মিনিটের মধ্যেই বাপ্পাদা স্ত্রীলোকটিকে পিছনে ফেলে সামনের দিকেই এগিয়ে গেছে, কারণ স্বাভাবিকভাবেই একজন স্ত্রীলোকের হাঁটার গতি একজন জোয়ান ছেলের থেকে অনেকটা কম। তো ওই ঝড় বৃষ্টিতে দুজন মিলে রাস্তার দিকে এগিয়ে চলেছে। দাদা ছিল সামনে এবং মহিলাটি ছিল ঠিক পেছনে। হাঁটতে হাঁটতে দাদা হঠাৎ খেয়াল করলো যে মহিলাটি তাকে ক্রস করে সামনে চলে এসেছে, এবং পিছন ঘুরে দেখলো যে কেউ নেই। দাদা ভাবলো তখন যে হয়তো সে খেয়াল করেনি, তাই মহিলাটি তাকে ক্রস করে আগে চলে গেছে। এবং এই একইভাবে ঘটনাটা বেশ কিছুবার ঘটে। দাদার একটু অবাক লাগলেও সেরকম ভৌতিক কিছু তখনই ভেবে নেয়নি। এবার হঠাৎ করে সেই মহিলাটি হন হন করে হেঁটে বটগাছের নিচে এসে দাঁড়ায়, এবং তার হাঁটার গতি এতটাই প্রবল ছিল যে বাপ্পাদার দৃষ্টি আকর্ষণ করতে একটুও অসুবিধা হয়নি। এবার মহিলাটি দাদার দিকে ফিরে তাকায় এবং আই কন্ট্যাক্ট স্থাপন করে। যদিও তাদের দূরত্ব ছিল 10 থেকে 15 হাতের মতো, তবুও দুজন দুজনের দিকে ফিরে তাকিয়েছিল। এরই মধ্যে মহিলাটি নিজের হাত পা পেছনের দিকে বেঁকিয়ে বটগাছের গায়ে বাইতে বাইতে মগডালের ওপরে উঠে পড়ে,
এবং তার পাগুলো এতটাই লম্বা ও সরু ছিল যে মগ ডালে বসা অবস্থায় তার পা মাটিতে লেগে যাচ্ছিল। এটা কোনো সাধারণ মানুষের কাজ কোনোভাবেই হতে পারে না। এবং এই দৃশ্য দেখে বাপ্পাদার মাথা থেকে পা পর্যন্ত জমে যেতে শুরু করে। বাপ্পাদা কি করবে বুঝে উঠতে না পেরে সোজা দৌড় লাগায় একটা আলোর দিকে। তখন আলোটা কোথা দিয়ে আসছে না আসছে তার বিন্দু বিসর্গ কিছু না জেনে পড়ি কি মরি করে দৌড় লাগালো। এবং সেই বিশাল ঝড় বৃষ্টির জন্য বাপ্পাদা ঠিকঠাকভাবে কিছু দেখতে পাচ্ছিল না, তাই জন্য সে দৌড়ানোর সময় দুই একবার হোঁচটকে পড়েও গিয়েছিল। শেষ পর্যন্ত আলোটার কাছে এসে দেখল যে একটি দোকান থেকে সেই আলোটা বেরাচ্ছে এবং দোকান মালিক সবে দোকান গোছানো শুরু করেছিল। এই অবস্থায় দোকানদারটি তাকে জিজ্ঞেস করলো যে সে এরমভাবে হাঁপাচ্ছে কেন, তার কি হয়েছে। এবং দাদা তখন তাকে সব কথা খুলে বলে। সমস্ত কথা শুনে দোকানদারটা বলে যে এত রাত্রে তার একা উপরন্তু সাইকেল ছাড়া এখানে আসা মোটেও ঠিক হয়নি। আরও বলে যে এরম ঘটনা এখানে প্রায়ই ঘটে থাকে। এই ঘটনার জন্য দাদা এতটাই ভয় পেয়ে গিয়েছিল, যার দরুন যেই দাদা আজ পর্যন্ত নেশা করেনি সেই বাপ্পাদা দোকানদারের কাছ থেকে সিগারেট কিনে খেয়েছিল। কিছুক্ষণ পর বাপ্পাদা স্বাভাবিক হয় এবং দোকানদার তার দোকানপত্র গুছিয়ে দাদাকে সাইকেল করে তার বন্ধুর বাড়িতে ছেড়ে আসে। যদিও সেই রাতেই বাপ্পাদা তার বন্ধুর বাড়ি থেকে সাইকেলটি নিয়ে তার বাড়িতে ফিরে আসে এবং সেই ফিরে এসে যে ওই বিছানায় শুলো, টানা 1 সপ্তাহ বিছানা থেকে ওঠার শক্তি পেল না। ধুম জ্বরে বাপ্পাদা কাতর হয়ে পড়েছিল। পরের দিন অর্থাৎ সোমবার স্কুল থেকে এসে জানতে পারলাম যে বাপ্পাদার খুব জ্বর, তাই দৌড়ে বাপ্পাদাকে দেখতে গেলাম। সেখানেই জেঠি আমায় সব কথা বলল। আমি তো শুনে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, যদিও এইসব ভূতের গল্প এবং ঘটনা ছোটবেলা থেকেই আমার দারুণ লাগতো। তাই বাপ্পাদার কাছ থেকে পুরো ঘটনাটা শোনার লোভ আর আটকে রাখতে পারলাম না। তাই দাদার কাছে গিয়ে সমস্ত ঘটনাটা দাদার মুখ থেকেই শুনলাম এবং মনে মনেই ভাবতে লাগলাম যে এই সিচুয়েশনে যদি আমি থাকতাম তাহলে আমার কি হতো। যাই হোক, এই আতঙ্ক থেকে বেরাতে বেরাতে দাদার বেশ কিছুদিন সময় লেগেছিল। তো এই হলো সম্পূর্ণ ঘটনা। ভাই, তুই নিজের মতো করে ঘটনাটা গুছিয়ে যদি সবার কাছে তুলে ধরিস তাহলে খুব ভালো লাগবে। আর তোর গলায় ভূতের ঘটনাগুলো শুনতে আমার দারুণ লাগে। এরমভাবেই এগিয়ে যা। এই ছিল পিয়ালিদির থেকে শোনা একটা ঘটনা এবং এই ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর হয় যে প্রাণ যাওয়ারও আশঙ্কা থেকে যায়। যারা এইসব ঘটনার সম্মুখীন হয় শুধুমাত্র তারাই ভালো করে অনুভব করতে পারে যে সেই সময়ের গুরুত্ব কতটা। তবে এই নিয়ে বেশ কিছু কথা বলবো আমাদের দ্বিতীয় ঘটনাটা বলার পর, তাই সরাসরি চলে যাই আমাদের দ্বিতীয় ঘটনার দিকে। আমাদের দ্বিতীয় ঘটনাটা হলো মুসৌরির একটি ঘটনা এবং এটি পাঠিয়েছেন সৈকত সেনগুপ্ত। সৈকত স্যার কর্মসূত্রে বিদেশ যাওয়ার আগে তারা সপরিবারে হরিদ্বার, ঋষিকেশ এবং মুসৌরি ঘোরার প্ল্যান করে। সেই মতো তাদের জার্নির শেষ ডেস্টিনেশন মুসৌরির একটি অঞ্চল লাল টিব্বায় গিয়ে তিনি এবং তার মেয়ে একটি অভিজ্ঞতার সম্মুখীন হন এবং সেই ঘটনাটাই আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। এবার সৈকত স্যারের ভাষায় পুরো ঘটনাটা তুলে ধরছি। ঘটনাটা ছিল 2017। তখন আমি দেশেই থাকি, কিন্তু কর্মসূত্রে বিদেশ যাওয়ার কথা ছিল কিছুদিনের মধ্যেই। তাই ভাবলাম যে ফ্যামিলির সাথে বাইরে গিয়ে কোথাও একটা ঘুরে আসি।
কারণ ওদের সাথে আবার কবে দেখা হবে না হবে তার কিছুই ঠিক ছিল না। যথারীতি আমরা বেরিয়ে পড়লাম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে। দিল্লি থেকে একটি গাড়ি বুকিং করে প্রথমে হরিদ্বার ঘুরে ঋষিকেশ ঘোরার পর আমাদের লাস্ট ডেস্টিনেশন যখন মুসৌরিতে পৌঁছাই, তখন প্রায় ওখানে 3 থেকে 4 দিনের মতো ছিলাম। আর বলে রাখি, যিনি আমাদের ড্রাইভার ছিল তিনি ড্রাইভিংয়ের সাথে সাথে আমাদের গাইডও করত। ইতিমধ্যেই আমাদের 2 কি 3 দিন কমপ্লিট হয়ে গিয়েছিল মুসৌরিতে। সেই দিন আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, যেটি হলো মুসৌরিতে অবস্থিত ব্রিটিশ আমলের একটি ছোট্ট শহর ল্যান্ডোর। ভারী সুন্দর ছিল শহরটা, এবং তার সাথে অপরূপ দৃশ্য আর চারিদিকে পাইন গাছে ঘেরা। তো এই শহরের একদম উঁচুতে একটি স্পট আছে যার নাম লাল টিব্বা। একদম পাহাড়ের চটিতে অবস্থিত একটি বিখ্যাত স্থান, এবং এখানে এসে রাস্তা পুরোপুরি শেষ, তারপর আপনাকে ফিরে আসতে হবে। তো এই স্থানে অপরূপ কিছু দৃশ্য এবং একটি ছোট্ট ক্যাফে ছাড়া আর কিছুই সেরাম নেই দেখার। এবং এখানে চা, কফি, কচুরি, সিঙ্গারা, প্যাটিস, পেস্ট্রি ইত্যাদি পাওয়া যায়। এবং ক্যাফের ছাদে একটি বিশাল বড় টেলিস্কোপ লাগানো, যেখান দিয়ে হিমালয়ের বিভিন্ন রেঞ্জগুলো খুব ভালোভাবে দেখা যায়, যদিও বা আকাশ পরিষ্কার থাকলে। তখন অবশ্য প্রায় শীতকাল ছিল এবং আকাশটাও ছিল সেই দিন পরিষ্কার। তাই আমার স্ত্রী টেলিস্কোপ দেখার লাইনে দাঁড়িয়ে গেল। বিশাল বড় লাইন টেলিস্কোপ দেখার, বিনা পয়সায়। এবং আমার স্ত্রী এই সবের উপর খুব ইন্টারেস্টেড ছিল, তাই বলল, তোমরা এদিক ওদিক ঘোরো, আমি গিয়ে লাইনে দাঁড়াচ্ছি। তো আমি আর আমার মেয়ে এদিক ওদিক ঘুরে দেখছি, কারণ ছাদটা ছিল বেশ বড়। এটা ওটা দেখতে দেখতে হঠাৎ আমার মেয়ে বলল, বাপি ওটা কি গো? আমি দেখি পার্কিংয়ের পাশেই একটা মস্ত বড় এরিয়া পাঁচিল দিয়ে ঘেরা, এবং ভেতরে সেরাম গাছগাছালি নেই বললেই চলে, কারণ যে কটা ছিল সব মরা গাছ। জায়গাটা দেখেই বোঝা যাচ্ছিল খুব অপরিষ্কার এবং বেশ কিছুদিন ধরে কারোর পা সেখানে পড়েনি। ওই ঘেরা এরিয়াটার একদম মাঝখানে একতলা একটা টানা লম্বা বিল্ডিং। সেরাম ডিজাইন কিছু নেই, ওপরে শুধুমাত্র টালির চাল দিয়ে ঘেরা, এবং সব কটা দরজা জানলাও বন্ধ হয়ে থাকায় বুঝতে পারলাম যে বিল্ডিংটাতেও কেউ থাকে না। তো আমি মিসেসকে বললাম, তুমি লাইনে দাঁড়িয়ে টেলিস্কোপ দেখো, আমি আর মেয়ে একটু নিচ দিয়ে ঘুরে আসছি। নিচে নেমে এসে দেখি কাউন্টারে একজন মহিলা বসে আছে, দেখে মালিকই মনে হচ্ছিল। তো আমি কৌতূহলের সঙ্গে তাকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম এটা কি? উনি বললেন, এটি ব্রিটিশ আমলের একটি হসপিটাল। দেশভাগের পরেই এটা এরমভাবেই পড়ে আছে। এখানে কেউ আর যায় না, তো তাই জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে। উনি আরও বললেন যে ব্রিটিশ আমলে মুসৌরি ও দেরাদুনের যেই সব ব্রিটিশ সাহেবেরা অসুস্থ হয়ে পড়তেন এবং যাদের ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না, তাদের এইখানে নিয়ে এনে রাখা হতো মৃত্যুর 2-3 মাস আগে, যাতে তারা জীবনের শেষ কটা মুহূর্ত প্রকৃতির সঙ্গে শান্তিতে কাটিয়ে যেতে পারে। কারণ সব ব্রিটিশ সাহেব তো আর এখানে পরিবার নিয়ে আসতে পারতেন না, খুব একটা সিনিয়র না হলে। এবং এটা বলার পর শেষে বললেন যে এটার গেট কিন্তু বন্ধ থাকে। ব্যাস, এর থেকে উনি কিন্তু বেশি কিছু বলেনি। এগুলো শোনার পর আমি মেয়ের দিকে তাকালাম, যথারীতি মেয়েও আমার দিকে তাকালো। মোট কথা আমাদের দাবি দেওয়া ছিল যে বন্ধ তো কী হয়েছে, পাঁচিল টপকে ভেতরে যাওয়াই যেতে পারে। আর ওটাই আমাদের সব থেকে বড় ভুল হয়েছিল। ওই বলে না, কোনো সময় কেউ কেউ অজান্তেই একটা বড় ভুল করে বসে।
আর সেই ভুলটা তাদেরকে দিয়ে কেউ একটা করিয়ে নেয়, সে আপনি অদৃষ্টই বলুন বা ভাগ্যই বলুন, এবং সেই ভুলটাই আমরা করে বসি। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে না তো আমি বেশি অ্যাডভেঞ্চারাস আর ডেসপারেট, আর না আমার মেয়ে। আমাদের দুজনের মধ্যে কারোরই এরম ক্যারেক্টার নয়। উপরন্তু আমরা খুবই সাবধানী, কিন্তু আমার মিসেস আবার ঠিক আমাদের উল্টো। তখন হঠাৎ করে কি হলো জানি না, আমি ও আমার মেয়ে হাত ধরাধরি করে পার্কিং এরিয়াটা অতিক্রম করে হসপিটালের গেটের কাছে এসে হাজির হলাম। এবং গেটটা বেশ উঁচু না হওয়ায় আমি আর আমার মেয়ে সহজেই গেটটি টপকে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখলাম যে একটি ইটের গাঁথনি দেওয়া রাস্তা সোজা গিয়ে হসপিটালের দরজায় ধাক্কা মেরেছে, এবং চারদিকে দেখে মনে হচ্ছে পুরোটাই বাগান ছিল, আর বাগানের মাঝখান দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছিল। সেটার অবশ্য এখন কিছুই নেই, কারণ বাগানটার তো অস্তিত্বই বিলীন হয়ে গেছে, আর এই ইটের গাঁথনি দেওয়া রাস্তারও ভগ্নপ্রায় অবস্থা, আর কিছু বছর পর এটারও হয়তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবার আমরা বাবা মেয়ে মিলে হসপিটালের কাছে গিয়ে কৌতূহলের বশে একটু উকি ঝুঁকি মারলাম, কিন্তু দরজা জানলা বন্ধ থাকায় সেরাম বিশেষ কিছু দেখতে পেলাম না। আর তখন অন্য কোনো নেগেটিভিটি আমাদের মাথাতেই আসেনি। তাই 2-3 মিনিট ঘোরার পর মেয়ে আমায় বলে যে, বাবা এখানে বেশিক্ষণ থাকার দরকার নেই, যেহেতু এটা একটা পুরনো হসপিটাল। তাই তুমি আমার কিছু ভালো ছবি তুলে দাও, তারপর চলো আমরা এখান দিয়ে বেরিয়ে যাই। তো সেই মতো আমি মেয়েকে বলি, ঠিক আছে মামনি, তুই দাঁড়া, আমি তোর 2-3টে ছবি তুলে দিই। এবং হসপিটালের পিছনের ভিউটা মারাত্মক ভালো ছিল, একদম ভ্যালি লাগোয়া অপূর্ব দৃশ্য। তো সেই মতো আমি মেয়ের 2-3টে ছবি তুলে দিই। আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, 2 কি 3টে ছবি হবে। এবার পরের ছবিটা আমি যখন তুলতে যাই, তখন আচমকা একটা গরম হাওয়া আমার মুখে এসে ধাক্কা মারে। মুসৌরির শীতকালের ওই কনকনে ঠান্ডায়, তাও আবার মুসৌরির থেকে 1000 মিটার ওপরের টেম্পারেচার, যেখানে সব সময় মাইনাসে থাকে, সেখানে ঝলসানোর মতো গরম হাওয়াটা কোনো মতেই স্বাভাবিক ছিল না। কোনো রেস্টুরেন্টের সাইড দিয়ে যাওয়ার সময় রেস্টুরেন্টের এক্সস্ট ফ্যানের গরম হাওয়া আচমকা মুখে লাগলে যেই অনুভূতিটা হয়, ঠিক সেরাম অনুভূতি হলো, এবং একটু হলেও হাতটা কেঁপে গেছে। আমি মেয়ের দিকে তাকালাম। মেয়ে সঙ্গে সঙ্গে বলল, বাবা শীঘ্রই চলো এখান থেকে। কিন্তু আমি তখনও কিন্তু এই গরম হাওয়ার ব্যাপারে মেয়েকে কিছুই বলিনি। বুঝলাম এই একই ঘটনা তার সাথেও ঘটেছে। তখন মেয়ে যেন প্যানিক না করে, তাই জন্য আমি বললাম, কি হয়েছে রে মা? মেয়ে তখন বলল, বাপি এখানে আর একটা মুহূর্ত দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি চলো এখান দিয়ে। তো যখন দৌড়ে আমরা বেরোচ্ছি, দৌড়াতে দৌড়াতে দেখছি যে আমার মিসেস ছাদ থেকে আমাদের দিকে তাকিয়ে আছে, এবং তিনি বুঝতে পেরেছে সামথিং ইজ গোয়িং রং। তাই আমার মিসেস ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, এবং আমরা যেরমভাবে গেট টপকে ঢুকেছিলাম সেই একইভাবে বেরিয়ে গেলাম। আমার মিসেস তো খুব রাগারাগি করলো আমার ওপর, আর মেয়েকে তো এই মারে কি সেই মারে অবস্থায়। তারপর আবার সেই মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ম্যাডাম এখানে কি কিছু আছে? কারণ আমরা যখন ভেতরে ঢুকলাম তখন অদ্ভুত কিছু অনুভব করলাম, যেটা সাধারণত হওয়ার কথাই নয়। এই শুনে মহিলাটা একটু রেগে বললেন, আপনারা কেন গেছেন ভেতরে? কারণ হসপিটালের যারা মারা যেত তাদের পিছনের ওই ভ্যালির দিকটায় সমাধিস্থ করে রাখা হতো, আপনাদের যাওয়াটা একদমই উচিত হয়নি।
তারপর আর সেরাম কথা আমি বাড়ালাম না। কিন্তু সমগ্র ঘটনার সবথেকে অদ্ভুত আমার যেটা লেগেছে সেটা হলো সন্ধ্যার সময় যখন আমার মেয়ে ছবিগুলো চেক করছিল, তখন আমার মেয়ে আমায় ডাকে। যথারীতি আমি গেলে আমায় বলে যে, বাপি তুমি কি ছবিগুলো ডিলিট করে দিয়েছো? আমি বললাম, না তো রে মা, আমি তো ডিলিট করিনি, কারণ আমার স্পষ্ট মনে আছে আমি প্রত্যেকটা ছবি তোলার পর ভালো করে চেক করে নিচ্ছিলাম, তাই ছবিগুলো ডিলিট হওয়ার কোনো প্রশ্নই ছিল না। হয়তো কেউ আমাদের উপস্থিতি বা আমাদের ওখানে ছবি তোলাটা চায়নি। এই নয় যে আমি ভূত দেখলাম বা পিশাচ দেখলাম, এরকমটা কিছুই নয়, তবে একটা স্ট্রং ফিলিং ছিল। তো এই ছিল আমার ঘটনা, এবং আমি জানি না আমার অনুভূতিটা কতটা কি তুলে ধরতে পারলাম। যাই হোক, তুমি একটু নিজের মতো করে সম্পূর্ণ ঘটনাটা বলো। এই ছিল পাহাড়ে ঘুরতে গিয়ে সৈকত স্যারের সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক অভিজ্ঞতা। এবং সত্যি বলতে সৈকত স্যার ঘটনাটা এত সুন্দরভাবে বলেছেন যে আমার বেশি সময় লাগেনি পুরো ঘটনাটা ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে বলতে। এবার আসি আমাদের প্রথম ঘটনার দিকে। ঘটনাটা আমার দারুণ ভয়ের লেগেছে, এবং পিয়ালিদি আমাদের এই ঘটনাগুচ্ছ পরিবারের একজন অন্যতম সদস্য। পিয়ালিদির কমেন্ট থেকে শুরু করে ভিডিও প্রমোশন এবং প্রত্যেকটা এপিসোড টাইমলি দেখা এবং আরও অনেক বিষয়ে কন্ট্রিবিউট করেছে। আর আমার বড় প্রাপ্তি, অনেক বন্ধু, দাদা, দিদি, ভাইয়েরা এই ঘটনাগুচ্ছের জন্যই আমি পেয়েছি। অনেক বন্ধুরা তাদের লাইভ এক্সপিরিয়েন্স বা শোনা কোনো সত্যি ঘটনা আমায় পাঠিয়েছে বা পাঠাচ্ছে। সত্যি বলতে আমি বুঝতেও পারিনি যে তোমাদের কাছ থেকে এতটা সাপোর্ট পাবো। তাই তোমাদের জন্য খুব স্পেশাল একটা রিটার্ন গিফট আছে, যেটা খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করব। তো এই ছিল আজকে আমাদের দুটো ঘটনা। এবার যাব আমাদের আগের দিনের কমেন্ট সেকশানে। সুষমা, খুব সুন্দর লাগলো আজকের দুটো ঘটনা। থ্যাংক ইউ অর্ঘ্য, তোমার সুমধুর কণ্ঠে আমার ঘটনাগুচ্ছ পরিবারের সকল শ্রোতা বন্ধুদের শোনানোর জন্য। আর সেকেন্ড ঘটনাটা দারুণ লেগেছে। ইউজার RI2DY, দারুণ। মিস কৃষ্ণা, দারুণ লাগলো দুটো ঘটনায়। আর জিনের ঘটনাগুলো আমার খুবই ভালো লাগে প্রথম থেকেই। আর তোমার ভয়েসটাও খুব সুন্দর। এইভাবেই এগিয়ে যাও আর সুন্দর সুন্দর ঘটনা শোনাও। লটস অফ লাভ ফর ঘটনাগুচ্ছ ফ্যামিলি। জিনের ঘটনা আমার কাছে আরও আছে এবং আস্তে আস্তে সব ছাড়বো। পিয়ালিদি, জাস্ট অসাধারণ রে, যেমন তোর ভয়েস তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি শনিবারের জন্য ওয়েট করি কখন নোটিফিকেশান আসবে। দারুণ হয়েছে, আরও এগিয়ে যা। আর আমার তরফ থেকে সুষমাকে ভালোবাসা জানিয়ে দিস। আমি জানিয়ে দিয়েছি পিয়ালিদি, আর তোমার ঘটনাটাও এক কথায় দারুণ ছিল। নেক্সট কমেন্ট করেছে মোনালিসা চ্যাটার্জি, খুব সুন্দর, দুটো গল্পই খুবই ইন্টারেস্টিং। টুসিদি, তোর কণ্ঠে ঘটনাগুলো শুনতে আমার রীতিমতো রক্তচাপ বেড়ে যায়। শুভকামনা রইল যেন ঘটনাগুচ্ছ পরিবার অনেক অনেক বড় হয়। থ্যাংক ইউ দিদি। সোনু 98, সুবন্দা কমেন্ট করেছে সেরা ভাই, ক্যারি অন। জগন্নাথ গায়েন, দুটো গল্পই খুবই ভালো হয়েছে। সেকেন্ডেরটা আরও বেশি ভয়ঙ্কর লাগলো। জগন্নাথদার ঘটনা আরও শুনতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, জগন্নাথদার ঘটনা আরও বেশ কিছু আমার কাছে আছে এবং ওগুলো আপকামিং এপিসোডে দেবো। সুদীপ রয়, সেকেন্ড ঘটনাটা বেশ ভয়ানক ছিল আর তোমার ভয়েসটাও সুন্দর। ইয়াং উলফ, খুব সুন্দর তোমার ভয়েস। সেকেন্ডের ঘটনাটা গায়ের লোম খাড়া করে দিল। সায়নী, জাস্ট অসাধারণ। ইউজার SB5HC, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ টু অল। এরমভাবে তোমাদের সবার সাপোর্ট চাই। ঘটনাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো এবং ঘটনাগুচ্ছকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমার কাছে তার নোটিফিকেশান চলে যায়।
তোমাদের সাথেও যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে বা এরম কোনো সত্য ঘটনা শুনে থাকো, তাহলে আমায় পাঠাতে পারো। ঘটনা পাঠাতে আমায় মেইল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com-এ, বা ঘটনাগুচ্ছর ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠাতে পারো। কিংবা যদি কেউ ভয়েস করো, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমার ঘটনা পাঠাতে পারো। এবং সমস্ত লিঙ্ক খুব সহজেই ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং টেক্সট ফরম্যাটেও স্ক্রিনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের শনিবার ঠিক রাত 10টায়। ততক্ষণ জয় বজরংবলী।